তো শেষ, এখন রক্ত বন্ধ করতে হবে। অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে তার রেশমি ওড়নাটি ছিঁড়ে ফেলে। তারপর অত্যন্ত মমতায় সেই বিশাল সিংহের থাবায় ওড়নাটি দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তার হাতের স্পর্শে সিংহটি শান্ত হয়ে আসে। এখন অনেক আরাম পাবে, সাবধানে থেকো, আমার হাতে সময় খুব কম, আমাকে যেতে হবে। অনন্যা উঠে দাঁড়ায় এবং আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। সিংহটি উঠে দাঁড়িয়ে তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় এবং একবার মাথা নিচু করে যেন রাজকুমারীকে সম্মান জানায়। রাজপ্রাসাদের একটি বিশাল এবং সুসজ্জিত কক্ষ, কিন্তু চারপাশ নিস্তব্ধ ও থমথমে। রাজা খুব দুর্বলভাবে শুয়ে আছেন, তার মুখ ফ্যাকাশে। রাজকুমারী অনন্যা তার পাশে বসে চিন্তিত মুখে বাবার কপালে হাত বুলিয়ে দিচ্ছে। কক্ষের এক কোণে রাজবৈদ্য কিছু ভেষজ পাতা নিয়ে পরীক্ষা করছেন। রাজবৈদ্য মশাই, বাবা তো চোখই মেলছেন না। সকাল থেকে ওনার জ্বর আরও বেড়েছে। রাজ্যের সেরা সব ওষুধ তো দেওয়া হলো, তবুও কেন কাজ হচ্ছে না? রাজকুমারী, আমি আমার সারা জীবনের অর্জিত জ্ঞান দিয়ে চেষ্টা করেছি, কিন্তু মহারাজের এই রোগ কোনো সাধারণ রোগ নয়। এটি একটি জাদুকরী অসুস্থতা। এর ওষুধ কোনো সাধারণ জঙ্গলে মিলবে না। জাদুকরী অসুস্থতা? তাহলে এর প্রতিকার কি? আপনি কি কোনো উপায়ের কথা জানেন না? প্রাচীন শাস্ত্রে লেখা আছে, সুদূর উত্তরে অন্ধকার বনের ঠিক মাঝখানে একটি রহস্যময় সোনার আপেলের গাছ আছে। সেই গাছের একটি মাত্র আপেলের রস যদি মহারাজকে খাওয়ানো যায়, তবেই তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসবেন। তবে তাই হোক, আমাদের সেরা যোদ্ধাদের এক্ষুনি সেখানে পাঠানো হোক। আমি নিজে তাদের নেতৃত্ব দেব। কিন্তু রাজকুমারী, সেই পথ অতি ভয়ঙ্কর। সেখানে মানুষ তো দূরের কথা, সূর্যের আলো ঠিকমতো পৌঁছতে পারে না। বনের রক্ষক এক হিংস্র রক্তপিপাসু রাক্ষস। আজ পর্যন্ত যে সেই সোনার আপেলের খোঁজে গেছে, সে আর ফেরেনি। আমাদের সেনাপতি এবং সেনা দল সেই রাক্ষসের নাম শুনেই ভয়ে পিছিয়ে যাচ্ছে। আমি নিজে সেনাপতির সাথে কথা বলবো, শুনে দেখি উনি কি বলেন। কেউ যদি না যায় তবে আমি একাই যাব। সেনাপতি এবং সেনাদল রাজ্য রক্ষা করুক, আর আমি আমার বাবার প্রাণ রক্ষা করব। আপনি কি বলছেন রাজকুমারী? আপনি একা এক রাজপ্রাসাদের আদলে বড় হওয়া মেয়ে ওই ভয়ঙ্কর বনের রাক্ষসের সামনে কিভাবে টিকবেন? স্নেহ আর সংকল্পের চেয়ে বড় শক্তি আর কিছু নেই রাজবৈদ্য মশাই। বাবার জন্য আমি হাসি মুখে মৃত্যুকেও বরণ করতে পারি। কাল ভোরেই আমি যাত্রা শুরু করব। রাজপ্রাসাদের দরবার হল। কক্ষের মাঝখানে প্রধান সেনাপতি এবং কয়েকজন সৈন্য দাঁড়িয়ে আছে। তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট। রাজকুমারী অনন্যা সিংহাসনের সামনে দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছে। তার পরনে এখনও রাজকীয় পোশাক, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। সেনাপতি মশাই, আমি জানতে চাই, আমার বাবার জন্য সোনার আপেল আনতে আপনারা কতক্ষণে রওনা হচ্ছেন? ক্ষমা করবেন রাজকুমারী, আমরা রাজ্যের সীমানা পর্যন্ত যে কোনো শত্রুর সাথে লড়াই করতে প্রস্তুত, কিন্তু অন্ধকার বন, ওটা কোনো মানুষের জায়গা নয়। সেখানে পা রাখলেই বাতাস ভারী হয়ে আসে। আর ওই রাক্ষস, সে তো এক থাবায় একটা হাতিকে পিষে ফেলে। সেখানে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। মৃত্যু তো রাজপ্রাসাদের এই নরম বিছানায় শুয়েও আমার বাবাকে ডাকছে। আপনারা কি কেবল উৎসবের দিনে তলোয়ার ঘোরানোর জন্য সেনাপতি হয়েছেন? বিপদের দিনে পিঠ দেখানো কি বীরের ধর্ম? রাজকুমারী, আমরা বাস্তববাদী। কোনো মানুষের পক্ষে ওই বন থেকে জীবিত ফেরা অসম্ভব। আমরা মহারাজকে হারানোর শোক সইতে পারব, কিন্তু পুরো সৈন্যবাহিনীকে ধ্বংস হতে দিতে পারি না। অনন্যা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর সে তার গলার বহুমূল্য হীরের হার এবং হাতের সোনার চুড়িগুলো এক এক করে খুলে টেবিলের ওপর রাখে। পাশে থাকা মাধবী অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজকুমারী, এ কি করছেন আপনি? এসব অলংকার কেন খুলে ফেলছেন? এই হীরে জহরত আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাবে না মাধবী। আজ থেকে আমি রাজকুমারী নই, আমি একজন সাধারণ অভিযাত্রী।
যে তলোয়ার বীরদের হাতে মানায় না, সেই তলোয়ার আজ এক নারী তুলে নেবে। আপনি একা যাবেন? ওটা যে সাক্ষাৎ জমপুরি, আপনি সেখানে এক রাতও টিকতে পারবেন না। মাধবী, মানুষের সবচেয়ে বড় শক্তি তার অস্ত্রে থাকে না মাধবী, থাকে তার হৃদয়ে। বাবার জন্য আমার ভালোবাসা আমাকে পথ দেখাবে। যাও, আমার ভ্রমণের পোশাক আর ঘোড়া প্রস্তুত করো। প্রাসাদের আস্তাবল। অনন্যা এখন সাধারণ ধুলোবালি মাখা পোশাক পরা, পিঠে একটি ধনুক এবং কোমরে একটি ছোট তলোয়ার। সে তার প্রিয় সাদা ঘোড়ার পিঠে ওঠে। প্রাসাদের সিংহদ্বার দিয়ে সে যখন বেরিয়ে যাচ্ছে, তখন প্রাসাদের উঁচু জানলা থেকে রাজবৈদ্য এবং সেনাপতি বিষণ্ণ মনে তাকিয়ে আছেন। আমি ফিরব বাবা, সোনার আপেল নিয়েই ফিরব। অন্ধকার বনের প্রবেশদ্বার। এটি কোনো সাধারণ বন নয়। এখানকার গাছগুলো কুঁজো হয়ে আছে, ডালপালাগুলো যেন কঙ্কালের হাতের মতো ছড়িয়ে আছে। বাতাস বইছে না, কিন্তু একটা শাঁ শাঁ শব্দ শোনা যাচ্ছে। চারপাশ সাদা ঘন কুয়াশায় ঢাকা, যার ফলে কয়েক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ভয় পেও না বন্ধু, আমি জানি এখান থেকে ফেরার কোনো নিশ্চয়তা নেই, তাই তোমাকে আর বিপদে ফেলতে চাই না। তুমি প্রাসাদে ফিরে যাও। যদি আমি না ফিরি, তবে সেনাপতিকে বলো তিনি যেন বাবার খেয়াল রাখেন। অনন্যা ঘোড়াটিকে ছেড়ে দেয়। ঘোড়াটি দ্রুত গতিতে প্রাসাদের দিকে ফিরে যায়। অনন্যা একা বনের সীমানায় দাঁড়িয়ে এক দীর্ঘশ্বাস ফেলে প্রথম পদক্ষেপ নেয়। বনের ভেতর ঢোকার সাথে সাথেই তাপমাত্রা যেন হঠাৎ কমে যায়। কতটা অন্ধকার, মনে হচ্ছে কেউ আমার উপর নজর রাখছে। ফিরে যাও রাজকুমারী, এখানে কেবল মৃত্যু আছে, ফিরে যাও। অনন্যা থমকে দাঁড়ায়। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে। সে তার কোমরে থাকা ছোট তলোয়ারটি বের করে শক্ত করে ধরে। কুয়াশার ভেতর দিয়ে দুটি উজ্জ্বল লাল চোখ তাকে লক্ষ্য করছে বলে মনে হয়, কিন্তু পরক্ষণেই তা মিলিয়ে যায়। আমি যমরাজকেও ভয় পাই না। আমার বাবার প্রাণ এই বনের কোনো এক কোণে লুকিয়ে আছে। আমি সেই সোনার আপেল না নিয়ে এক চুলও নড়ব না। সে আরও গভীরে হাঁটতে শুরু করে। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ নীরবতাকে ভেঙে দিচ্ছে। হঠাৎ ঝোপের আড়ালে কিছু একটা নড়ে ওঠে। অনন্যা দ্রুত তলোয়ার বাগিয়ে ধরে। কে ওখানে? সামনে এসো। কোনো উত্তর আসে না। কেবল এক অদ্ভুত প্যাঁচার ডাক শোনা যায়, যা অশুভ সংকেতের মতো শোনায়। অনন্যা বুঝতে পারে এই বন তার সাহস পরীক্ষা করছে। সে তার ওড়না দিয়ে মুখ ঢেকে নেয়, যাতে কুয়াশা থেকে রক্ষা পায়, এবং হাতে একটি ছোট মশাল জ্বালায়। ভয় হলো মনের ভ্রম, আমাকে এগোতেই হবে। অনন্যা ধীর পায়ে কুয়াশার চাদর ভেদ করে বনের আরও গভীরে হারিয়ে যায়। বনের আরও গভীর একটি অংশ। এখানকার গাছগুলো আগের চেয়েও অদ্ভুত। হঠাৎ একটি জায়গায় অদ্ভুত বেগুনি রঙের আভা দেখা যাচ্ছে। সেখানে একটি বড় গাছের নিচু ডালে একটি জাদুকরি জাল বিছানো রয়েছে। জালটি সাধারণ সুতোর নয়, মনে হচ্ছে যেন আলোর তৈরি। সেই জালে একটি উজ্জ্বল নীল রঙের ছোট পাখি আটকে আছে। পাখিটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু যত ছটফট করছে জালটি তাকে তত বেশি জড়িয়ে ধরছে। ওটা কি? একটা পাখি? এত সুন্দর নীল রং তো আমি প্রাসাদের বাগানেও কোনোদিন দেখিনি। ভয় পেও না ছোট্ট বন্ধু, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আহারে, এই জাদুকরি জালে তুমি কিভাবে ধরা পড়লে? অনন্যা হাত দিয়ে জালটি সরাতে যায়, কিন্তু স্পর্শ করা মাত্রই একটি হালকা বৈদ্যুতিক ঝটকার মতো আলো জ্বলে ওঠে এবং অনন্যা হাত সরিয়ে নেয়। উফ, এই জাল তো সাধারণ নয়, এটা নির্ঘাত এই বন রাক্ষসের পাতা কোনো মরণ ফাঁদ। আমি যদি দেরি করি, তবে এই জাদুকরি শক্তি পাখিটির প্রাণ কেড়ে নেবে। অনন্যা আর সময় নষ্ট করে না। সে তার কোমরে থাকা তলোয়ারটি বের করে। সে লক্ষ্য স্থির করে জালের ঠিক মাঝখানে আঘাত করে। জয় মহারাজের জয়। এক কোপে জাদুকরি জালটি ছিঁড়ে যায় এবং চারদিকে স্ফুলিঙ্গের মতো আলো ছড়িয়ে পড়ে।
পাখিটি মুক্ত হয়ে নিচে পড়ে যেতে নেয়, কিন্তু অনন্যা দ্রুত হাত বাড়িয়ে তাকে তালুবন্দি করে। সে আলতো করে পাখির মাথায় আঙুল বুলিয়ে দেয়। এখন তুমি মুক্ত, যাও ডানা মেলো। এই অন্ধকার বনে তোমার মতো সুন্দর প্রাণের থাকা ঠিক নয়। নীল পাখিটি অনন্যার হাতের তালুতে দাঁড়িয়ে ডানা ঝাড়ে। সে এক অদ্ভুত সুরে কিচিরমিচির করে ওঠে, যেন সে অনন্যাকে ধন্যবাদ জানাচ্ছে। তারপর সে উড়াল দিয়ে অনন্যার মাথার ওপর চক্কর দিতে থাকে। যাও বন্ধু, সাবধানে থেকো, আমার পথ এখনো অনেক লম্বা। পাখিটি উড়ে গিয়ে একটি উঁচু ডালে বসে অনন্যার দিকে তাকিয়ে থাকে। অনন্যা আবার তার যাত্রা শুরু করে। তার মুখে এখন ভয়ের বদলে এক চিলটে প্রশান্তি। কিছুক্ষণ পর অনন্যা এগোতে শুরু করে, আর নীল পাখিটিও দূর থেকে তাকে অনুসরণ করতে থাকে। বনের একটি পাথুরে এবং দুর্গম এলাকা। বড় বড় পাথুরের চাই আর শুকনো লতাপাতায় জায়গাটা ভরে আছে। হঠাৎ পুরো বন কাঁপিয়ে একটি ভয়াবহ গর্জন শোনা যায়, কিন্তু সেই গর্জনে হিংস্রতার চেয়ে যন্ত্রণার সুর বেশি। রাজকুমারী অনন্যা একটি বড় পাথরের আড়ালে দাঁড়িয়ে সতর্কভাবে সামনে তাকায়। ওটা তো বনের রাজা সিংহ, কিন্তু ওভাবে গর্জন করছে কেন? ওর থাবায় ওটা কি? অনন্যা সাহস সঞ্চয় করে পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সিংহটি সজাগ হয়ে ওঠে এবং একটি সতর্ক গর্জন দেয়। অনন্যা তার তলোয়ারটি খাপেই রেখে দুহাত তুলে দেখায় যে তার কাছে কোনো অস্ত্র নেই। ভয় পেও না মহারাজ, আমি তোমার শত্রু নই। আমি দেখতে পাচ্ছি তুমি খুব কষ্টে আছো। আমি কি সাহায্য করতে পারি? সিংহটি অনন্যার শান্ত কণ্ঠ শুনে কিছুটা স্থিমিত হয়। তার চোখগুলো যন্ত্রণায় কুঁচকে আছে। অনন্যা খুব ধীর পায়ে সিংহের কাছে এগিয়ে যায়। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছে সিংহটি হয়তো আক্রমণ করবে, কিন্তু দয়া তার ভয়ের চেয়ে বড় হয়ে দাঁড়ায়। উফ, এই কাঁটা তো সাধারণ নয়, এটি বিষাক্ত বনলতার কাঁটা। এটা এখনই না বের করলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়বে। একটু ধৈর্য ধরো বন্ধু। অনন্যা তার তলোয়ারের মাথা দিয়ে খুব সাবধানে এবং শক্ত হাতে কাঁটাটি ধরে এক টানে বের করে আনে। সিংহটি ব্যথায় এক বিশাল গর্জন দেয়, কিন্তু অনন্যাকে আঘাত করে না। থাবা থেকে কালো রক্ত বেরিয়ে আসতে থাকে। এই তো শেষ, এখন রক্ত বন্ধ করতে হবে। অনন্যা বিন্দুমাত্র দ্বিধা না করে তার রেশমি ওড়নাটি ছিঁড়ে ফেলে। তারপর অত্যন্ত মমতায় সেই বিশাল সিংহের থাবায় ওড়নাটি দিয়ে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দেয়। তার হাতের স্পর্শে সিংহটি শান্ত হয়ে আসে। এখন অনেক আরাম পাবে। সাবধানে থেকো, আমার হাতে সময় খুব কম, আমাকে যেতে হবে। অনন্যা উঠে দাঁড়ায় এবং আবার সামনের দিকে হাঁটতে শুরু করে। সিংহটি উঠে দাঁড়িয়ে তার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকায় এবং একবার মাথা নিচু করে যেন রাজকুমারীকে সম্মান জানায়। বনের এমন একটি অংশ যেখানে কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেও নিজের হাত দেখা যায় না। চারিদিকে একই রকম দেখতে কয়েকটা সরু রাস্তা চলে গেছে। অনন্যা একটি মোড়ে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছে। তার চোখে ক্লান্তির ছাপ, কিন্তু বাবার কথা ভেবে সে কান্না চেপে রাখছে। সব পথ তো একই রকম লাগছে, কোন দিকে যাব? সময় যে ফুরিয়ে আসছে। আমি কি তবে পথ হারিয়ে ফেললাম? হে ঈশ্বর, আমাকে একটা পথ দেখাও। ঠিক সেই মুহূর্তে মাথার উপর পরিচিত একটি মিষ্টি কিচিরমিচির শব্দ শোনা যায়। অনন্যা উপরের দিকে তাকায়। কুয়াশার ভেতর থেকে নীল রঙের একটি উজ্জ্বল আভা দেখা দেয়। সেই ছোট্ট নীল পাখিটি অনন্যার মাথার উপর চক্কর দিচ্ছে। তুমি এসেছো বন্ধু? আমাকে কি তুমি একটু সাহায্য করতে পারবে? আমি পথ হারিয়ে ফেলেছি। পাখিটি একটি বিশেষ পথের উপর দিয়ে উড়ে যায় এবং ফিরে এসে অনন্যার চারপাশে ঘোরে। সে যেন ইশারায় বলছে, আমার সাথে এসো। অনন্যা তার পিছু পিছু দৌড়াতে শুরু করে, কিন্তু বনের লতাপাতা আর পাথুরে জমিতে সে বারবার হোঁচট খাচ্ছে। তার গতি ধীর হয়ে যাচ্ছে। আমি আর পারছি না, আমার পা আর চলছে না, কিন্তু আমাকে তো পৌঁছতেই হবে। হঠাৎ বনের ঝোপঝাড় মরমর করে ভেঙে এক বিশাল ছায়া সামনে এসে দাঁড়ায়। অনন্যা প্রথমে ভয় পেলেও পরক্ষণেই চিনতে পারে এটি সেই বুড়ো সিংহ যার পা থেকে সে কাঁটা বের করেছিল।
সিংহটি এখন অনেক সুস্থ এবং তার হাঁটা চলায় রাজকীয় তেজ ফিরে এসেছে। আরে মহারাজ, আপনিও এখানে আমাকে সাহায্য করতে এসেছেন? তুমি তুমি কি আমাকে তোমার পিঠে চড়াতে চাইছো? ধন্যবাদ বন্ধু। চলো, আমাদের দেরি করলে চলবে না। সিংহটি এক বিশাল লাফ দিয়ে দৌড়াতে শুরু করে। বনের ভয়ঙ্কর পথগুলো এখন বাতাসের বেগে পার হয়ে যাচ্ছে। নীল পাখিটি সামনে থেকে পথ বেঁকিয়ে নিয়ে যাচ্ছে। ঝড়ের গতিতে তারা বনের একদম গভীরে এক বিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছায়, যেখানে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি উজ্জ্বল সোনালী গাছ। ওই তো সেই সোনার আপেল গাছ। অবশেষে আমরা পৌঁছে গেছি। পাহাড়ের চূড়ায় একটি জাদুকরী পরিবেশ। ঠিক মাঝখানে একটি প্রাচীন বৃক্ষ, যার পাতাগুলো রূপোলি আর ফলগুলো খাঁটি সোনার মতো জ্বলজ্বল করছে। গাছের উজ্জ্বল আলোয় চারপাশ আলোকিত। অনন্যা সিংহের পিঠ থেকে নেমে বিস্ময়ে গাছটির দিকে তাকিয়ে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ এক প্রচণ্ড ভূমিকম্পের মতো শব্দ শুরু হয়। কোন দুঃসাহসে এক সামান্য মানব সন্তান হয়ে আমার বাগানে পা রেখেছিস? তুই কি জানিস না, এই সোনার আপেল যে স্পর্শ করে তার আয়ু এখানেই শেষ হয়ে যায়? অনন্যা ভয়ে কয়েক পা পিছিয়ে যায়, কিন্তু তার চোখে পরাজয়ের কোনো চিহ্ন নেই। সে তলোয়ার বের করে শক্ত করে ধরে। আমি চোর নই। আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার প্রাণ বাঁচাতে আমার এই জাদুকরী আপেল প্রয়োজন। দয়া করে আমাকে একটি আপেল নিয়ে যেতে দিন। দয়া? রাক্ষসের অভিধানে দয়া বলে কিছু নেই। আজ তোর রক্ত দিয়ে আমি এই গাছের গোড়ায় জল দেব। রাক্ষসটি তার বিশাল গদা উঁচিয়ে অনন্যার দিকে তেড়ে আসে। অনন্যা নিজেকে বাঁচানোর জন্য সরে দাঁড়ায়, কিন্তু রাক্ষসটি আবার আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে বুড়ো সিংহটি এক বিকট হুঙ্কার দিয়ে রাক্ষস আর অনন্যার মাঝখানে এসে দাঁড়ায়। মহারাজ, সাবধান! রাক্ষসটি সিংহকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। নীল পাখিটি ওপর থেকে কিচিরমিচির করে রাক্ষসের মাথার চারপাশে উড়তে থাকে, যাতে সে লক্ষ্যভ্রষ্ট হয়। রাক্ষসটি বিরক্ত হয়ে হাত দিয়ে পাখিটিকে তাড়ানোর চেষ্টা করে এবং সেই সুযোগে অনন্যা গাছের দিকে দৌড় দেয়। পালাবি কোথায়? কেউ তোকে বাঁচাতে পারবে না। পাহাড়ের চূড়ায় যুদ্ধংদেহী পরিবেশ। রাক্ষসটি তার বিশাল গদা উঁচিয়ে অনন্যাকে আঘাত করতে যাচ্ছে। জাদুকরী সোনার আপেল গাছটি স্থির দাঁড়িয়ে আছে, তার ফলগুলো মৃদু আলো ছড়াচ্ছে। রাক্ষস যখন গদাটি নিচে নামাতে যাবে, ঠিক সেই মুহূর্তে নীল পাখিটি তীরের মতো ধেয়ে আসে। সে রাক্ষসের একদম চোখের সামনে গিয়ে দ্রুত গতিতে ডানা ঝাপটাতে শুরু করে এবং তীক্ষ্ণ ঠোঁট দিয়ে রাক্ষসের চোখে ঠোকর দেয়। আহ, আমার চোখ! শয়তান পাখি, তোকে আমি পিষে ফেলবো। রাক্ষস তার হাত দিয়ে পাখিটিকে ধরার চেষ্টা করে এবং বিভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে বুড়ো সিংহটি এক বিশাল গর্জন দিয়ে রাক্ষসের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সিংহের ধারালো নখ রাক্ষসের পাথুরে চামড়ায় গভীর আঁচড় কাটে। রাক্ষসটি ভারসাম্য হারিয়ে পিছিয়ে যায়। সাব্বাস মহারাজ! পাখি বন্ধু, তুমিও দারুণ করছো। অনন্যা বুঝতে পারে লড়াই করে এই বিশাল দানবকে হারানো অসম্ভব, তাকে কেবল আটকে রাখা সম্ভব। সে দ্রুত গাছের দিকে তাকায়। নিচের ডালগুলো অনেক উঁচুতে, কিন্তু তার বুদ্ধি খেলে যায়। সে তার তলোয়ারটি গাছের গায়ে গেঁথে একটি সিঁড়ির মতো ধাপ তৈরি করে এবং লতা ধরে তরতর করে ওপরে উঠে যায়। না, ওই আপেল ছুবি না, ওটা আমার। রাক্ষস আবার গাছের দিকে এগোতে চায়, কিন্তু সিংহটি আবার তার পথ আগলে দাঁড়ায় এবং তার পায়ে কামড়ে ধরে। নীল পাখিটি রাক্ষসের কানের কাছে কিচিরমিচির করে তাকে পাগল করে তোলে। অনন্যা ততক্ষণে গাছের মগডালে পৌঁছে গেছে। তার একদম সামনে জলজল করছে সেই কাঙ্ক্ষিত সোনার আপেল। আর মাত্র এক হাত। অনন্যা হাত বাড়িয়ে আপেলটি ধরতেই চারদিকে একটি তীব্র সোনালি আলো ছড়িয়ে পড়ে। আপেলটি বোঁটা থেকে আলগা হয়ে অনন্যার হাতে চলে আসে। সাথে সাথে পুরো বন যেন এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। রাক্ষসটি দুর্বল হয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে, যেন আপেলটি গাছ থেকে আলাদা হওয়ার সাথে সাথে তার জাদুকরী শক্তি কমে গেছে। পেয়ে
পেয়েছি, পেয়েছি, অবশেষে আমি পেয়েছি, আমি সফল হয়েছি। পাখিটি অনন্যার কাঁধে এসে বসে এবং সিংহটি নিচে দাঁড়িয়ে সগৌরবে লেজ নাড়াতে থাকে। রাক্ষসটি মাথা নিচু করে গোঙাতে থাকে। সে আর আক্রমণ করার অবস্থায় নেই। পাহাড়ের চূড়ায় ভোরের স্নিগ্ধ আলো ছড়িয়ে পড়েছে। সোনালি আপেলের বাগানটি এখন আর আগের মতো ভয়ঙ্কর লাগছে না। রাক্ষসটি পরাজিত হয়ে গুহার কোণে পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে তার দুই অকৃত্রিম বন্ধু, বনের রাজা সিংহ এবং ছোট্ট নীল পাখিটি। মহারাজ, আপনার সাহায্য ছাড়া আমি কোনো দিন ওই রাক্ষসকে অতিক্রম করতে পারতাম না। আপনি শুধু আমাকে পথ দেখাননি, আমার প্রাণও বাঁচিয়েছেন। আমি সারা জীবন আপনার এই ঋণ মনে রাখব। আর তুমি, ছোট্ট বন্ধু, তোমার ওই সাহসের কাছে আমি ঋণী। তুমি যদি রাক্ষসের চোখ ধাঁধিয়ে না দিতে, তবে আমি কখনো গাছে চড়তে পারতাম না। তোমাদের এই বন্ধুত্বই আমার জীবনের সেরা প্রাপ্তি। এখন আমাকে যেতে হবে, বাবার হাতে সময় খুব কম। বিদায় বন্ধুরা। সিংহটি আবার ইশারায় অনন্যাকে তার পিঠে বসতে বলে। অনন্যা পিঠে চড়তেই সিংহটি বাতাসের বেগে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে। নীল পাখিটি পথপ্রদর্শকের মতো আগে আগে উড়তে থাকে। বনের অন্ধকার এখন কেটে গেছে। সূর্যের আলোয় চারপাশ ঝলমল করছে। প্রাসাদের প্রহরীরা দূর থেকে ধুলো উড়তে দেখে সতর্ক হয়ে ওঠে, কিন্তু কাছে আসতেই তারা অবাক হয়ে দেখে রাজকুমারী অনন্যা একটি বিশাল সিংহের পিঠে চড়ে ফিরে আসছে। সিংহটি প্রাসাদের সীমানায় এসে থামে। অনন্যা নিচে নেমে সিংহকে শেষবারের মতো জড়িয়ে ধরে। অনেক ধন্যবাদ তোমাদের। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন। আমি চললাম। রাজার শয়নকক্ষ। ঘরের পরিবেশ এখনও গুমোট। রাজা জয়বর্ধন প্রায় নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছেন। রাজবৈদ্য ম্লান মুখে পাশে দাঁড়িয়ে আছেন। হঠাৎ দরজা খুলে অনন্যা প্রবেশ করে। তার হাতে উজ্জ্বল সোনার আপেলটি থেকে পুরো ঘর আলোকিত হয়ে যায়। রাজবৈদ্য মশাই, আমি নিয়ে এসেছি, এই নিন সোনার আপেল। এ তো অবিশ্বাস্য। আপনি সত্যি পেলেছেন রাজকুমারী। আপনি অসম্ভবকে সম্ভব করেছেন। রাজবৈদ্য দ্রুত একটি সোনার পাত্রে আপেলটি রেখে তার রস বের করেন। আপেলের রস থেকে একটি স্বর্গীয় সুগন্ধ এবং মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি অত্যন্ত সাবধানে চামচে করে সেই রস রাজার মুখে দেন। অনন্যা, মা আমার, আমি কোথায়? মনে হচ্ছে দীর্ঘ এক অন্ধকার স্বপ্ন থেকে ফিরে এলাম। আপনি এখন সুস্থ বাবা, আর কোনো ভয় নেই। কয়েক মুহূর্ত পর রাজা বিছানায় উঠে বসেন। রাজবৈদ্য এবং প্রাসাদের পরিচারকরা আনন্দে জয়ধ্বনি করে ওঠে। আজ আমি শুধু আমার জীবন ফিরে পাইনি, আমি এক নতুন সত্য উপলব্ধি করেছি। আমি ভেবেছিলাম আমার শক্তিশালী সেনাবাহিনী আমার অহংকার, কিন্তু তারা যা করতে পারেনি, আমার কন্যা তার দয়া আর ভালোবাসা দিয়ে তা করে দেখিয়েছে। বাবা, এই জয় শুধু আমার নয়। পথে আমি যেসব পশু পাখিকে সাহায্য করেছিলাম, তাদের ভালোবাসা আর কৃতজ্ঞতা না থাকলে আমি কখনো ফিরতে পারতাম না। আমি বুঝেছি, তলোয়ারের শক্তি দিয়ে হয়তো ভয় দেখানো যায়, কিন্তু হৃদয় জয় করা যায় কেবল নিঃস্বার্থ মমতা দিয়ে। ঠিক বলেছেন রাজকুমারী। দয়া আর ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু, যা এমনকি মৃত্যুর দ্বার থেকেও মানুষকে ফিরিয়ে আনতে পারে। সুখ কেবল সম্পদে নয়, অন্যের উপকারে ও ভালোবাসায় লুকিয়ে থাকে। একটি রাজকীয় বাগান, চারিদিকে উজ্জ্বল রঙের বিদেশি ফুলের সমাহার। বিকেলের নরম সোনা রোদ গাছের পাতায় পাতায় ঝিকমিক করছে। রাজকুমারী এলিনা এবং তার প্রিয় সখী মায়া ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হাঁটছে। রাজকুমারী, একটা কথা জিজ্ঞেস করব? গত রাতেও কি আপনার ঘর থেকে সেই রূপালী আভাটা বেরোচ্ছিল? আমি জানালা দিয়ে দেখেছিলাম, সারা ঘর যেন এক অলৌকিক আলোয় ভরে গিয়েছিল। তোমার চোখ এড়ানো সত্যি কঠিন মায়া। ঠিক ধরেছ।
যখনই আমি একা থাকি বা কোনো গভীর চিন্তায় মগ্ন হই, তখনই আমার মাথায় এক অদ্ভুত স্পন্দন অনুভব করি। মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমার মাথায় এসে বসছে। কিন্তু ওটা তো অদৃশ্য, সাধারণ মানুষ তো কিছুই দেখতে পায় না। আপনার মাথায় যখন ওই রূপালী আলো ফুটে ওঠে, আমার মনে হয় আপনি সৃষ্টিকর্তার পাঠানো কোনো বিশেষ দূত। এই অদৃশ্য মুকুট কেবল কোনো অলংকার নয় মায়া, এটা এক বিশাল ক্ষমতার উৎস। এই দেখো। এলিনা তার চোখ বন্ধ করল, সাথে সাথে তার মাথার উপর বাতাসের মধ্যে একটি রূপালী রঙের আলোর আভা ফুটে উঠল। এটি দেখতে একটি মুকুটের মতো, কিন্তু তা আলোর তৈরি। এলিনা তার হাতটি পাথরের দিকে প্রসারিত করল। মুহূর্তের মধ্যে এক ঝলক ধোঁয়া এবং রূপালী আলোর ঝিলিকের মাধ্যমে বড় পাথরটি একটি কারুকার্য খচিত চমৎকার ফুলের টবে পরিণত হল। ও মা, এ কি রাজকুমারী! আপনি তো যে কোনো কিছুর রূপ বদলে দিতে পারেন। কেবল জিনিসের রূপ নয় মায়া, আমি চাইলে নিজেকেও বদলাতে পারি। আমি সাধারণ গ্রামবাসী হতে পারি, এমনকি চাইলে একটি পাখি হয়ে নীল আকাশে উড়াল দিতে পারি। কিন্তু মহারাজ, রাজামশাই যদি আপনার এই অলৌকিক ক্ষমতার কথা জানতে পারেন, তবে তিনি ভয় পাবেন না তো? বাবা জাদুর নাম শুনলেই বিচলিত হয়ে পড়েন। তিনি ভাবেন এটা কোনো অভিশাপ, কিন্তু আমি জানি এই মুকুটটি কোনো অভিশাপ নয়। এটি আমাদের রাজ্যকে এক আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্যই আমাকে দেওয়া হয়েছে। সময় এলে এই অদৃশ্য মুকুটই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। দুপুরের আকাশ হঠাৎ করেই কালচে বেগুনি রং ধারণ করেছে। রাজপ্রাসাদের বিশাল সভাকক্ষে জানলা দিয়ে আসা আলো ম্লান হয়ে গেছে। বাইরে থেকে এক অশুভ বাতাসের শোঁ শব্দ শোনা যাচ্ছে। রাজা বিক্রম তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। সিংহাসনের একটু দূরেই যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। কক্ষের কোণগুলোতে জমাটবদ্ধ অন্ধকার যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। জোরাওয়ার, তুমি কি দেখতে পাচ্ছ? এই মেঘ সাধারণ কোনো ঝড়ের সংকেত নয়। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছিলাম, যখন রাজ্যে কোনো অশুভ শক্তির ছায়া পড়ে, তখনই আকাশ এমন কুৎসিত রূপ ধারণ করে। মহারাজ, উত্তর সীমান্ত থেকে খবর এসেছে এক ভয়াবহ কালো ধোঁয়া তীরের মতো আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। যে গ্রামগুলোর ওপর দিয়ে সেই ধোঁয়া যাচ্ছে, সেখানকার পশু পাখি সব ভয়ে জঙ্গল ছেড়ে পালাচ্ছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তবে কি সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হতে চলল? জাদুকর কালপুরুষ কি আবার ফিরে এসেছে? আমি ভেবেছিলাম ২০ বছর আগে তাকে চিরতরে নির্বাসিত করা হয়েছে, কিন্তু আজ তো দেখছি অন্ধকারের কালো শক্তি সহজে ধ্বংস হয় না। যদি কালপুরুষ ফিরে আসে মহারাজ, তবে আমাদের সাধারণ তলোয়ার বা সেনাবাহিনী তাকে আটকাতে পারবে না। তার কালো জাদু মোকাবিলা করার মতো শক্তি কি আমাদের আছে? আমি এলিনাকে নিয়ে চিন্তিত। এই অশুভ ছায়া কেবল রাজ্যের নয়, আমার মেয়ের ওপরও পড়তে পারে। সে এখনো ছোট, সে জানে না এই পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে। জাদুকর কালপুরুষ যদি একবার জানতে পারে যে এলিনাই রাজ্যের ভবিষ্যৎ, তাহলে সে তাকেই প্রথম লক্ষ্য বানাবে। হঠাৎ জানলা দিয়ে এক কুণ্ডলী কালো ধোঁয়া ভেতরে ঢুকে পড়ল এবং মেঝের উপর এক মুহূর্তের জন্য কালপুরুষের একটি ছায়া অবয়ব তৈরি হয়ে আবার মিলিয়ে গেল। রাজা বিক্রম চমকে পিছিয়ে গেলেন। দেখেছ জোরাওয়ার, সে দরজায় নাড়ছে। এখনই সারা রাজ্যে লাল সতর্কতা জারি করো। কোনো সাধারণ মানুষ যেন সূর্যাস্তের পর ঘরের বাইরে না থাকে। আর প্রাসাদের চারদিকে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করো। আমাদের প্রস্তুত হতে হবে, যদিও আমি জানি না কিসের বিরুদ্ধে আমরা লড়তে চলেছি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনার দিন শেষ হয়ে আসছে বিক্রম, এখন কেবল সময়ের অপেক্ষা।
বাইরে আকাশ এখন আরও ঘোলাটে, চারিদিকে এক গুমোট পরিবেশ। রাজকুমারী এলিনা বারান্দার রেলিং ধরে বাইরের ধূসর প্রান্তরের দিকে তাকিয়ে আছে। রাজকুমারী, মহারাজ প্রাসাদের ফটকে কড়া পাহারা বসিয়েছেন। এখন বাইরে যাওয়া আপনার জন্য একদম নিরাপদ নয়। আপনার বদলে আমাকে যেতে দিন, আমি খবর নিয়ে আসছি। না মায়া, সাধারণ মানুষের দুঃখ কেবল কানে শুনে বোঝা যায় না, তা চোখে দেখতে হয়। আর রাজকীয় খটক দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তার মানে আপনি কি আবার সেই জাদুর সাহায্য নেবেন? হ্যাঁ মায়া, ফটক কেবল রাজকুমারীর জন্য, কিন্তু পাখির জন্য তো পুরো আকাশটাই খোলা। এলিনা তার চোখ বন্ধ করল, সাথে সাথে তার মাথার ওপর রূপালী মুকুটের আভা তীব্রভাবে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া সরে গেলে দেখা গেল এলিনা সেখানে নেই। তার জায়গায় একটি সুন্দর নীল দানাওয়ালা চড়ুই পাখি বসে আছে। পাখিটি কিচিরমিচির শব্দ করে ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে গেল। পাখিটি উড়ে গিয়ে গ্রামের একটি কুঁড়েঘরের চালে বসল। নিচে দেখা যাচ্ছে মাঠের ফসল শুকিয়ে কালো হয়ে গেছে। এক কোণে একজন বৃদ্ধা গ্রামবাসী শূন্য কলসি হাতে বসে কাঁদছেন। কালপুরুষের কালো ছায়া আমাদের কুয়ো শুকিয়ে দিয়েছে, ফসল পুড়িয়ে দিয়েছে। এভাবে চললে আমরা যে না খেয়েই মরে যাব। রাজা কি আমাদের কথা ভাবছেন না? চড়ুই পাখিরূপে এলিনা উপর থেকে সব দেখল। সে বুঝতে পারল কালপুরুষের জাদুর প্রভাব কতটা ভয়ানক হয়ে উঠেছে। সে দ্রুত ডানা মেলে আবার প্রাসাদের দিকে ফিরে চলল। কেবল চোখের পানি ফেলে হবে না, আমাকে এই ধ্বংসলীলা থামাতে হবে। আমার শক্তি কেবল দেখানোর জন্য নয়, এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবহার করতে হবে। প্রাসাদ থেকে বেশ দূরে একটি জনমানবহীন পাহাড়ি গুহা। গুহার ভেতরে মশাল জ্বলছে। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল এবং গুহার কোণ থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে আকার নিল জাদুকর কালপুরুষের কুৎসিত অবয়ব। ঠিক তখনই ভারী বুটের শব্দে গুহায় প্রবেশ করল জেনারেল জোরাওয়ার। আপনার আদেশ মতো আমি চলে এসেছি, হে মহান কালপুরুষ। প্রাসাদের ভেতর সবকিছু এখন আমার নিয়ন্ত্রণে। সাবাস জোড়াবার, কিন্তু রাজা বিক্রম কি এখনো আমাকে নিয়ে দুশ্চিন্তায় মগ্ন, নাকি সে ভেবে নিয়েছে এই কালো মেঘ কেবলই এক প্রাকৃতিক দুর্যোগ? রাজা বিক্রম একজন সাধারণ মানুষ। সে আপনার শক্তির গভীরতা বুঝতে অক্ষম। সে ভাবছে প্রাসাদের পাহারা বাড়ালেই সব ঠিক হয়ে যাবে। সে জানে না তার নিজের সেনাপতি এখন আপনার ছায়া হয়ে কাজ করছে। ভালো, কিন্তু আমার আসল লক্ষ্য ওই রাজা নয়। আমার চাই রাজকুমারী এলিনার সেই অদৃশ্য মুকুট। ওই মুকুটের রূপালী আলো আমার অন্ধকার জাদুকে অপরাজেয় করে তুলবে। ওটা কোথায় লুকানো আছে জানো? আমি রাজকুমারীর ওপর নজর রাখছি, তবে রাজা বিক্রমকে সরিয়ে না দিলে এলিনাকে কাবু করা কঠিন হবে। রাজা বিক্রম সব সময় তাকে আগলে রাখে। তবে শোনো আমার পরিকল্পনা। আজ মাঝরাতে যখন চাঁদ মেঘে ঢাকা পড়বে, তখন তুমি প্রাসাদের পশ্চিম ফটক খুলে দেবে। আমি আমার ধোঁয়ার দানবদের পাঠাবো, তুমি সুযোগ বুঝে রাজাকে বন্দী করবে। রাজা বিপদে পড়লে এলিনা নিশ্চিতভাবেই তার জাদুর মুকুট ব্যবহার করে তাকে বাঁচাতে আসবে, আর তখনই আমি ওই রূপালী আলো কেড়ে নেব। চমৎকার পরিকল্পনা। রাজা বন্দী হলে সিংহাসন হবে আমার আর মুকুট আপনার। কাল সকালেই এই রাজ্যে এক নতুন সূর্য উঠবে, যা কেবল আমাদের আজ্ঞাবাহী হবে। যাও জোড়াবার, প্রস্তুত হও। আজ রাতেই বিক্রমের শাসনের অন্তিম লগ্ন। গ্রামের শান্ত পরিবেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
কালপুরুষের পাঠানো ধোঁয়ার দানবগুলো আকাশ থেকে নিচে নেমে আসছে। এগুলো দেখতে অনেকটা বিশাল আকৃতির কালো কুয়াশার মতো। ঘরবাড়ি সব আগুনে জ্বলছে। 12 বছরের ছোট ছেলে কবি একটি বড় গাছের আড়ালে লুকিয়ে কাঁপছে। একটি দানব তার গন্ধ পেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কেউ কি নেই আমাদের বাঁচানোর? বাবা, মা, তোমরা কোথায়? এই রাক্ষসটা আমাকে ছিঁড়ে খাবে। দানবটি কবির ওপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এক ঝলক তীব্র রূপালী আলো দানবটিকে দূরে ছিটকে ফেলে দিল। ভয় পেও না কবি, যতক্ষণ আমি আছি এই অন্ধকারের ছায়া তোমার গায়ে আঁচড় কাটতে পারবে না। তুচ্ছ এক গ্রাম্য মেয়ে, তোর এত সাহস যে কালপুরুষের দাসের সামনে দাঁড়াস? তোকে আর এই ছোকরাকে আমি এক্ষুনি ছাই করে দেব। দানবটি হাত বাড়িয়ে এলিনার দিকে আগুনের কুণ্ডলি ছুঁড়ে মারল। এলিনা শান্তভাবে স্থির হয়ে রইল। হঠাৎ তার মাথায় সেই অদৃশ্য জাদুর মুকুটের রূপালী আভা ফুটে উঠল। এক জাদুকরী রক্ষা কবচ তৈরি হলো তার চারপাশে, যা সেই আগুনের কুণ্ডলীকে মুহূর্তে ধ্বংস করে দিল। অন্ধকারের শক্তি ভয় দেখাতে জানে, কিন্তু প্রকৃতির শক্তি জানে কিভাবে সকলকে রক্ষা করতে হয়। আকাশ এখন কুচকুচে কালো, আর সেই অন্ধকার থেকে 3টি দানব বেরিয়ে এসেছে। তাদের শরীর আগুনের ধোঁয়ায় তৈরি, আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। দানবগুলো তাদের ঘিরে ফেলেছে। হঠাৎ তার মাথার উপর সেই অদৃশ্য মুকুটটি আবার প্রখর রূপালী আলোয় জ্বলে উঠল, যা অন্ধকার প্রান্তরে এক ঐশ্বরিক আভা ছড়িয়ে দিচ্ছে। ওরা সংখ্যায় অনেক বেশি। আপনি চলে যান, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। একা লড়াই করার জন্য সংখ্যা লাগে না কবি, মনের সাহসই যথেষ্ট। আজ প্রকৃতির এই সাধারণ ঘাসই হবে আমাদের রক্ষা কবচ। ঘাস দিয়ে আমাদের মারবি? আমরা ধোঁয়ার তৈরি, কোনো অস্ত্র আমাদের স্পর্শ করতে পারে না। এই তলোয়ার কেবল ইস্পাতের তৈরি নয়, এগুলোতে আমার জাদুর পবিত্র আলো মিশে আছে। এই আলো অন্ধকারকে সহ্য করে না। আপনি কে? আপনি কি কোনো অপ্সরা? আমি তোমার মতোই এই রাজ্যের একজন সাধারণ সন্তান, কিন্তু এখন কথা বলার সময় নেই কবি। রাজপ্রাসাদে অনেক বড় বিপদ, আমাকে এখনই প্রাসাদে ফিরতে হবে। রাত গভীর। রাজপ্রাসাদের বিশাল ফটকগুলো অশুভভাবে খোলা পড়ে আছে। কোনো প্রহরী নেই, চারিদিকে এক ভুতুড়ে নীরবতা। এলিনা চড়ুই পাখির বেশে আকাশ থেকে প্রাসাদের সামনে এসে নামল। এক পলকে রূপালী ধোঁয়ার ঝিলিক মাধ্যমে সে নিজের আসল রূপে ফিরে এলো। সে দৌড়ে রাজদরবারের দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে যা দেখল তাতে তার পা থমকে গেল। দরবারের মাঝখানে রাজা বিক্রমকে লোহার ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সামনে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। বাবা! এলিনা, কেন ফিরে এলি মা? যা, পালিয়ে যা। এই প্রাসাদ এখন আর নিরাপদ নয়। জাদুকর বিশ্বাসঘাতকতা করেছে। পালিয়ে আর কোথায় যাবে রাজকুমারী? পুরো প্রাসাদ এখন আমার সৈন্যদের দখলে, আর প্রাসাদের বাইরে কালপুরুষের ছায়া দানবরা ওত পেতে আছে। আজ আপনার পালানোর সব পথ বন্ধ। জোরাওয়ার, বাবা তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন। তুমি এই বিশ্বাসের মর্যাদা এভাবে দিলে? ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গেছো। ছি! বিশ্বাস দিয়ে রাজ্য চলে না রাজকুমারী, রাজ্য চলে শক্তি দিয়ে। কালপুরুষ আমাকে অমরত্ব আর অসীম ক্ষমতা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তার বদলে তাকে কেবল একটা ছোট্ট জিনিস দিতে হবে, আপনার মাথার ওই অদৃশ্য জাদুর মুকুট।
তুমি ভেবেছ আমি ভয় পেয়ে মুকুট তোমাকে দিয়ে দেব? এই মুকুট কেবল তাদেরই মাথার সাজে যারা রাজ্যের মানুষের সেবা করতে জানে। তোমার মতো দেশদ্রোহীর ভাগ্যে কেবল পরাজয়ই লেখা আছে। তবে তাই হোক, দেখা যাক তোমার ওই রূপালী আলো আমার এই ইস্পাতের তলোয়ারকে আটকাতে পারে কিনা। জোরাওয়ার এলিনার দিকে তেড়ে এলো। সাথে সাথে এলিনার মাথার ওপর সেই অদৃশ্য মুকুটটি তীব্র রূপালী আলোয় জ্বলে উঠল। এক প্রচণ্ড আলোর ধাক্কায় জোরাওয়ার ছিটকে পেছনের দেয়ালে আছড়ে পড়ল। এলিনার চারদিকে এক অলৌকিক জ্যোতির বলয় তৈরি হল। তোমার ষড়যন্ত্রের রাত শেষ জোরাওয়ার, এবার ন্যায় বিচারের সময় শুরু। প্রাসাদের বিশাল প্রাঙ্গণ, চারিদিকে ঘোর অন্ধকার, কেবল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জাদুকর কালপুরুষ এখন তার পূর্ণ দানবীয় রূপে আবির্ভূত হল। 10 ফুট লম্বা একটি ছায়ামূর্তি, যার চারদিকে কালো ধোঁয়া ঘূর্ণ বায়ুর মতো ঘুরছে। তার বিপরীতে একা দাঁড়িয়ে আছে রাজকুমারী এলিনা। এলিনার মাথার ওপর জাদুর মুকুট এখন পূর্ণিমার চাঁদের মতো প্রখর রূপালী আলো ছড়াচ্ছে। তোমার শেষ রক্ষা হলো না এলিনা, তোমার এই রূপালী আলো আজ নিভে যাবে। একবার ওই মুকুট আমার হাতে এলে আমি এই মহাবিশ্বের অন্ধকার ঈশ্বর হব। অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় কালপুরুষ। তুমি ভুলে গেছো, আলো এক বিন্দু হলেও তা অন্ধকারকে চিরে ফেলার ক্ষমতা রাখে। কালপুরুষ তার 2 হাত এক করে একটি বিশাল কালো আগুনের গোলা তৈরি করল এবং এলিনার দিকে ছুঁড়ে মারল। মুকুট থেকে একটি রূপালী আলোর ঢাল তৈরি হল। কালো আগুন সেই ঢালে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। লড়াই তীব্রতর হচ্ছে। একদিকে কালো ধোঁয়ার নাগপাশ, অন্যদিকে রূপালী আলোর ঝিলিক। কতক্ষণ নিজেকে বাঁচাবে? হ্যাঁ, আমার জাদু অনন্ত। এলিনা বুঝতে পারল কেবল শক্তি দিয়ে এই মায়াবী দানবকে হারানো যাবে না। সে লক্ষ্য করল কালপুরুষের শক্তির উৎস হল তার চারপাশের ওই ঘন কালো ধোঁয়া। এলিনা তার বুদ্ধিকে কাজে লাগালো। সে তার সেই জাদুকরী মুকুট শূন্যে ছুঁড়ে মারল। হে পবিত্র আলো, শতগুণ হয়ে ছড়িয়ে পড়ো। এলিনা মুকুট থেকে এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটালো। সেই প্রতিটি রশ্মি লেজারের মতো কালপুরুষের শরীর ভেদ করতে শুরু করল। কালপুরুষের চারপাশের কালো ধোঁয়া এই তীব্র প্রতিফলন সহ্য করতে পারল না। না, এ হতে পারে না। আমার নিজের অন্ধকার আমাকেই গ্রাস করছে। এটাই প্রকৃতির নিয়ম কালপুরুষ। যে অন্ধকার তুমি ছড়িয়েছিলে, আজ আলোর প্রতিফলনে তা তোমাকেই ভস্ম করবে। এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটল। ধোঁয়ার মতো কালপুরুষের ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। 1 মাস পর আকাশ এখন গাঢ় নীল আর মেঘমুক্ত। রাজ্যের চারিদিকে আবার সেই সজীবতা ফিরে এসেছে। মাঠগুলো সোনালি ফসলে ভরে গেছে আর বাগানে ফুটেছে নানা রঙের ফুল। রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছেন রাজা বিক্রম, তার পাশে রাজকুমারী এলিনা। নিচে প্রাসাদের আঙিনায় সাধারণ মানুষের ভিড়। তাদের মাঝে দেখা যাচ্ছে মায়া এবং ছোট ছেলে কবিকে। সবার মুখে স্বস্তির হাসি। ভোরের সূর্যোদয়ের আলো পুরো রাজ্যকে এক মায়াবী রূপ দান করেছে। মা এলিনা, আমি লজ্জিত। আমি ভেবেছিলাম জাদু কেবল ধ্বংস আর অমঙ্গল বয়ে আনে, কিন্তু তুমি প্রমাণ করেছ হৃদয়ে যদি মমতা আর সাহস থাকে তবে সেই শক্তি হয় রাজ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ। বাবা, শক্তি কখনোই ভালো বা মন্দ হয় না। এটা নির্ভর করে আমরা তা কোন উদ্দেশ্যে ব্যবহার করছি তার ওপর। এই মুকুট আমাকে কেবল রূপান্তরের ক্ষমতা দেয়নি, এটি আমাকে ধৈর্য আর মানুষের সেবা করার গুরুত্ব শিখিয়েছে। রাজকুমারী, দেখুন কবি আপনার জন্য কি এনেছে। আমাদের গ্রামবাসী আপনার জন্য এই উপহার পাঠিয়েছে। আপনি কেবল আমাদের রাজকুমারী নন, আপনি আমাদের রাজ্য রক্ষক। যতদিন আপনি আছেন, আমাদের আর কোনো কালপুরুষের ভয় নেই। এই ভালোবাসাই আমার আসল শক্তি কবি। এলিনা একটি ফুলের উপর আঙুল ছোঁয়ালো। সাথে সাথে রূপালী আলোর একটি ঝিলিক খেলে গেল এবং সাধারণ ফুলটি একটি চকচকে রূপালী পাথরের ফুলে পরিণত হল, যা কখনো শুকাবে না।
আজ থেকে এই রাজ্যের জাদুকরী শক্তিকে আর ভয়ের চোখে দেখা হবে না। এলিনা আজ থেকে কেবল রাজকুমারী নয়, এই রাজ্যের প্রধান সেনাপতি এবং রক্ষক। এলিনা আকাশের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মাথায় সেই জাদুর মুকুটটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে উঠল, যেন তার নতুন পরিচয়কে স্বাগত জানাচ্ছে। তারপর ধীরে ধীরে তা আবার অদৃশ্য হয়ে গেল।